বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সাক্ষ্য আইনের ১৪১ থেকে ১৪৩ ধারা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ১৪১ থেকে ১৪৩ ধারা যে ইঙ্গিতবাহী প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছে, বা কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে এবং কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এবং ইঙ্গিতবাহী সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছে। অর্থাৎ এই যে ইঙ্গিতবাহী প্রশ্নকে ইংলিশে বলা হয় লিডিং কোশ্চেন। তাহলে আমরা চলে যাই যে ১৪১ ইঙ্গিতবাহীর সংজ্ঞাতে কি বলেছে। অর্থাৎ একজন আইনজীবী যদি যে প্রশ্ন যিনি করছেন, একজন প্রশ্নকারী তার প্রশ্নের যে উত্তরটা আশা করে তার সাক্ষী থেকে, সেই প্রশ্নের ভিতর যে উত্তরটা তিনি ইঙ্গিতের মাধ্যমে করেছে সেটাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন বলা হয়। তাহলে আমরা জানবো কিভাবে একজন আইনজীবী তার সাক্ষী থেকে ইঙ্গিতবাহী প্রশ্নের উত্তরটা পেয়ে থাকে। তাহলে আমরা চলে যাই যে একজন আইনজীবী বা অ্যাডভোকেট তার সাক্ষীকে বলছে যে আপনি গত ১-৩-২০১৩ তারিখে গকে খুলনা দেখেছিলেন। উত্তরে সাক্ষী বি বলেছে হ্যাঁ, আমি তাকে খুলনাতে দেখেছি। এই যে একজন আইনজীবী বা অ্যাডভোকেট তার সাক্ষীকে যে ইঙ্গিতের মাধ্যমে খুলনাটা বলে দিল এবং সাক্ষী যে হ্যাঁ বলে উত্তরটা দিল, এটাই হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। তাহলে আমরা ১৪২-এ চলে যাই। ১৪২-এ বলেছে যে কখন ১৪২-এ বলেছে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। এখন ইঙ্গিতবাহী প্রশ্ন কেন করা যাবে না আমরা জানবো। এখন আমি বলেছে যে বিরোধী পক্ষ যদি বিরোধিতা করে সেক্ষেত্রে হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। আর পাশাপাশি আরেকটা বলেছে যে আদালত যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। অর্থাৎ মামলার সাথে কোনো সংশ্লিষ্ট বিষয় না এমন কোনো বিষয় নিয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। এটার সাথে আরেকটা রয়েছে যে জবানবন্দি বা পুনর্জবানবন্দির ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। ঠিক একইভাবে বা অনুরূপভাবে বা বিপরীতভাবে বলা যায় যে আদালতের অনুমতি নিয়ে জবানবন্দি বা পুনর্জবানবন্দির ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে। এখন আমরা জানবো যে আদালতে কোন কোন বিষয়ের ক্ষেত্রে বা কয়টি ক্ষেত্রে অনুমতি দিবে এবং তখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। অর্থাৎ আদালত ৩টি ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিবে। একটা ফার্স্ট হচ্ছে ভূমিকামূলক বিষয়, ২ হচ্ছে স্বীকৃতিমূলক বিষয়, ৩ নম্বর হচ্ছে যথেষ্ট প্রমাণ হচ্ছে এমন কোনো বিষয়ের ক্ষেত্রে আদালত ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিবে। এরপর আমরা চলে যাই ১৪৩ বলেছে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। অর্থাৎ জেরায় বা ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। এটা হচ্ছে ১৪৩। এরপর হচ্ছে ১৪৩-এ প্রথমত মনে রাখতে হবে যে আদালতে বিরোধী পক্ষ বা আদালত যদি অনুমতি না দেয় তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। কিন্তু আদালত যদি অনুমতি দেয় সেক্ষেত্রে ৩টি যে বিষয় উপরে যে আমরা পেয়েছি যে ৩টি বিষয়ের ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে, সেটা হচ্ছে ভূমিকামূলক বিষয়, স্বীকৃতি বিষয় বা প্রমাণ হয়েছে এমন কোনো বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে। আবার দ্বিতীয়ত মনে রাখতে হবে যে জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে, এবং এই যে জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা সম্পূর্ণ এখতিয়ার প্রাথমিক এবং প্রধান এখতিয়ার হচ্ছে বিরোধী পক্ষের। এই হচ্ছে আমরা ১৪১ থেকে ১৪৩ যে ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং প্রশ্ন সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা চলে যাব ১৪৪-এ কি বলেছে। ১৪৪-এ বলেছে লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য। অর্থাৎ লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য বলেছে সাক্ষ্য আইনের ১৪৪-এ বলেছে লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য। অর্থাৎ লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য হচ্ছে ৯১ এবং ৯২ ধারা। এরপর আমরা চলে যাব ১৪৫। ১৪৫ ধারায় কি বলেছে? ১৪৫ ধারায় বলেছে পূর্বে লিখিত বিষয় সম্পর্কে বা বিবৃতি সম্পর্কে যে জেরা। অর্থাৎ জেরাতে আমরা পেয়েছি যে সিআরপিসিতে বা ফৌজদারিতে যেটা হয়েছে যে ১৬১তে বলেছে পুলিশ যদি কোনো সাক্ষীর সাক্ষ্যটা যদি লিপিবদ্ধ করে, হ্যাঁ? এটা হচ্ছে ১৬১তে বলা হয়েছে। তারপর হচ্ছে ১৬২তে বলেছে যে পুলিশ তার তদন্তের সময় কোনো সাক্ষী যদি কোনো জবানবন্দি বা কথা লিপিবদ্ধ করে বা বিবৃতিগুলো লিখে রাখে সেক্ষেত্রে কী করবে না, বিবৃতিকারী সেখানে সাক্ষ্য প্রদান করবে না। এরপর আমরা চলে যাব 164, মানে ১৬৪তে কী বলেছে। ১৬৪তে বলেছে যে ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে পুলিশের কাছে জবানবন্দি দিতে পারবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকে সেক্ষেত্রে দিতে পারবে। তবে ম্যাজিস্ট্রেট অবশ্যই আসামিকে বলবে যে আপনি এই সাক্ষ্যদানে বাধ্য নন, হ্যাঁ? কিন্তু আপনি যে এই জবানবন্দিতে আপনি বাধ্য নন, তবে আপনি যে জবানবন্দিটা দিবেন সেটা আপনার বিপরীতে যেতে পারে। এটা ম্যাজিস্ট্রেট বলবে, মানে ভয়ভীতির কোনো প্রদর্শন থাকবে না। তবে এখন আমরা জানবো যে কোন ব্যক্তি বা কোন এখতিয়ার ম্যাজিস্ট্রেটের কোন ধরনের ম্যাজিস্ট্রেট এই জবানবন্দিটা নিতে পারে। তো প্রথমত আমরা পাবো যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রয়েছে, এবং দ্বিতীয়ত পাবো যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি দোষ স্বীকারমূলক বক্তব্য নিতে পারে, এবং সর্বশেষ ৩ নাম্বার হচ্ছে যে ক্ষমতা বলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও জবানবন্দি দোষ স্বীকারমূলক বক্তব্য নিতে পারে আসামি থেকে।
এখন এই যে দোষস্বীকারমূলক বক্তব্য যেটা নিল, সেটা অবশ্যই কী করতে হবে, জজ এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক যে স্বাক্ষরিত হতে হবে, সেটা বলা রয়েছে ৩৬৪-তে সিআরপিসিতে বা ফৌজদারিতে, যেটা সিআরপিসি যেটাতে বলা রয়েছে ৩৬৪-তে। এরপর হচ্ছে সর্বশেষ পেয়েছে ১৭২। ১৭২ হচ্ছে পুলিশ ডায়েরি ব্যবহার, অর্থাৎ একজন পুলিশ তার মামলা অগ্রগতির জন্য যে তথ্যগুলো লিখে রাখে ডায়েরিতে, সেটাকে পুলিশ ডায়েরি বলা হয়। তাহলে এই টোটাল হচ্ছে ১৪৫ হচ্ছে যে পূর্বে লিখিত বিবৃতি সম্পর্কে বা বক্তব্য সম্পর্কে যে জেরা কপি, এটা। এরপর আমরা ১৪৬-এ চলে যাব, যে জেরায় আইনসঙ্গত প্রশ্ন, জেরায় যে সমস্ত আইনসঙ্গত প্রশ্ন করা যাবে। অর্থাৎ ১৪৬ ধারায় বলেছে যে আইনসম্মত যে ৩টি প্রশ্ন বা ৩টি বিষয় রয়েছে সে সম্পর্কে করা যায়। ফার্স্ট হচ্ছে তার সত্যবাদিতা সম্পর্কে জানা যায়, দ্বিতীয়ত হচ্ছে তার পরিচয় বা পদমর্যাদা সম্পর্কে জানা যায়, তৃতীয়ত হচ্ছে তার চরিত্রে আঘাত করে তার বিশ্বাসের বিষয়টুকু দেখা যায় বা কমিয়ে আনা যায়। এই ৩টি বিষয় হচ্ছে ১৪৬। এরপর আমরা চলে যাবো ১৪৭। আমরা শুরুতে বলেছিলাম যে আসামিকে সাক্ষ্যদানে বাধ্য করা যাবে। আমরা 2টা ধারা বলেছিলাম, ১৩২ এবং ১৪৭। ৩২ আমরা বলেছিলাম যে কোনো সাক্ষী তার সাক্ষ্য দিতে গিয়ে যদি নিজে জড়িত হয়ে যায়, সেক্ষেত্রে উক্ত সাক্ষ্য থেকে সে অব্যাহতি পাবে না। যখন নিজে অপরাধী সাব্যস্ত হয়ে যায় কোনো সাক্ষ্য দিতে গিয়ে, তো সে অজুহাতে সে অব্যাহতি পাবে না, তখন তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে। আর এখানে ১৪৭ হচ্ছে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়, অর্থাৎ একজন সাক্ষীকে সাক্ষ্যদানে তখন বাধ্য করা যাবে যদি সেটা বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় হয়। এরপর আমরা চলে যাবো ১৪৮। কি বলেছে? ১৪৮ বলেছে সাক্ষীকে কখন প্রশ্ন করা হবে সেটা নির্ধারণ করবে আদালত। অর্থাৎ একজন আসামিকে বা একজন সাক্ষীকে একজন আইনজীবী তার চরিত্রে আঘাত এনে বা তার চরিত্রে আঘাত এনে তাকে সাক্ষ্য কী করতে পারবে না, দিতে বাধ্য করতে পারবে না। অর্থাৎ তাকে চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা কমিয়ে এনে, কিংবা মামলার সাথে কোনো সম্পৃক্ত নয়, মামলার সাথে বা মামলার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত নয় এমন বিষয় সম্পর্কে তাকে প্রশ্ন করা যাবে না, এবং ওই প্রশ্নের উত্তর দিতে তিনি যে বাধ্য নন, সেটা আদালত তাকে কী করবে, সতর্কমূলক বার্তা দেবে যে আপনি এই বিষয়ে প্রশ্ন উত্তর দিতে বাধ্য নন। এটা কী করবে, আদালত তাকে সতর্কমূলক বার্তা দেবে। ১৪৯ বলেছে যে তাকে ১৪৯ হচ্ছে উক্ত বিষয় সম্পর্কে তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা, অর্থাৎ মামলার সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়ের সাথে তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা। ১৪৯ বলেছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাকে সাক্ষ্যদানে বাধ্য করা যাবে না। ১৫০ বলেছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করে তখনকার পদ্ধতি কী হবে, অর্থাৎ একজন আইনজীবী যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো সাক্ষীকে প্রশ্ন করে, সেক্ষেত্রে তার পদ্ধতি কী হবে, অর্থাৎ তখনকার পদ্ধতি হবে যে ওই যে আইনজীবী বা আইন উপদেষ্টা তিনি যে এখতিয়ারাধীন এরিয়ার মধ্যে রয়েছে, অর্থাৎ তিনি যে হাইকোর্টের আওতায় রয়েছে, সেই ঊর্ধ্বতন হাইকোর্ট বা তিনি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রয়েছে, সেই বার কাউন্সিলের ভিতরে তার মামলা যাবতীয় নথিপত্র কাগজপত্র সেখানে প্রেরণ করা হবে, অভিযোগ দায়ের করা হবে আইনজীবীর জন্য। এ হচ্ছে ১৫০। ১৫১ বলেছে যে কুৎসামূলক কোনো প্রশ্ন করা যাবে না, একজন আসামি সাক্ষীকে কুৎসামূলক কোনো প্রশ্ন করা যাবে না, অর্থাৎ একজন সাক্ষীকে কুৎসামূলক প্রশ্ন করা যাবে না। ১৫১ হচ্ছে একজন আসামিকে অশ্লীল বা কুৎসামূলক প্রশ্ন করা যাবে না। সেটা অবশ্য 2টি ক্ষেত্রে করা যেতে পারে, সেটা হচ্ছে বিচার্য বিষয় ক্ষেত্রে আসামিকে কুৎসামূলক প্রশ্ন করা যেতে পারে, এবং বিচার্য বিষয় অস্তিত্ব যে বিষয়টা একটা রয়ে গেছে সেক্ষেত্রে আসামিকে বা মামলার সাথে যে সম্পৃক্ততা রয়েছে সেক্ষেত্রে আসামিকে কুৎসামূলক প্রশ্ন করা যেতে পারে, এই 2টি ক্ষেত্রে। আর ১৫২তে বলেছে যে আসামিকে বিব্রত করার জন্য প্রশ্ন করা যাবে না বা বিরক্তি করার উদ্দেশ্যে আসামিকে প্রশ্ন করা যাবে না। আর ১৫৩তে বলা রয়েছে যে